আবু সৈয়দ আইয়ুবের পথের শেষ কোথায় গ্রন্থ থেকে সুন্দর ও বাস্তব প্রবন্ধটি পাঠ করে শোনাচ্ছি। সুন্দর কথাটা এখানে সেই উন্নীত অর্থে ব্যবহার করা হবে যে অর্থে বেটোফেনের নবম সিম্ফনি সুন্দর, রবীন্দ্রনাথের নিরুদ্দেশগামী বলাকা সুন্দর, আশ্বিনের বৃষ্টিরিক্ত মেঘের উপর সূর্যাস্তের অন্তিম বর্ণচ্ছটা সুন্দর। এই অর্থ করার পক্ষে সাহিত্যিক প্রচলন ও আভিধানিক গবেষণায় কতখানি সমর্থন পাওয়া যাবে সে প্রশ্ন আপাতত অনাবশ্যক। মণিমুক্তা খচিত সুগঠিত অলঙ্কারের সৌন্দর্যের যখন চমক লাগে, জ্যৈষ্ঠের রৌদ্রক্লান্ত সন্ধ্যার গুমোট ভেঙে স্নিগ্ধ দক্ষিণ হাওয়া বইলে যখন বলি সুন্দর বাতাস দিচ্ছে, ধ্যানচাঁদের স্টিক চালানোর নিখুঁত কৌশলে মুগ্ধ হয়ে যখন বলে উঠি কি সুন্দর, তখন সুন্দরের সঙ্গে প্রীতিকর ও তুষ্টিকরের অযথা গোল পাকানো হয়। সুন্দর যে সে প্রীতিকর হতেও পারে, কিন্তু প্রীতিকরতা তার মর্মকথা নয়, অপরিহার্য অঙ্গও নয়। মেঘবেদকে প্রীতিকর বলা শক্ত হবে, যদিও সৌন্দর্যের দাবি তার অবিসংবাদিত। অবশ্য সৌন্দর্য উপলব্ধি মাত্রই আনন্দময়, সে আনন্দের স্ফুরণ কিন্তু চিত্তের ঊর্ধ্বতম অন্তরিক্ষে। সন্দেশভক্ষণজাত প্রীতির সমপর্যায়ে তাকে ফেলা যায় না। তত্ত্বান্বেষী মনে স্বতন্ত্রই প্রশ্ন জাগে, সৌন্দর্যের অবস্থিতি কোথায়? সে কি দৃশ্যবস্তুর ধর্ম না, দ্রষ্টার মনোগত প্রতিক্রিয়া মাত্র? প্রাচীনেরা যত সহজে যত নির্ভয়ে এই সমস্যার নিরাকরণে এগোতেন, দর্শনের বর্তমান জটিলতায় বাস্তব ও অবাস্তব, সত্য ও অসত্য, প্রত্যক্ষ ও কল্পনার সীমারেখা নিয়ে যখন বাদ প্রতিবাদের অন্ত নেই, আমরা স্বভাবতই তাতে বঞ্চিত। যারা বলতেন সৌন্দর্য বস্তুগত, আমাদের দেখা না দেখার উপর নির্ভর করে না, তাদের প্রমাণের ভিত্তি ছিল সুন্দর বস্তুর কোনো একটি ইন্দ্রিয়গ্রাহ্য বাস্তব গুণের সঙ্গে তার সৌন্দর্যের সমীকরণ। প্রতিসাম্য অর্থাৎ সাইমার্টি গুণটাই বিশেষ রূপে তাঁদের চোখে পড়েছিল। ওই শব্দের একটা সুবিদিত সংজ্ঞা গণিতশাস্ত্রে দেওয়া হয়ে থাকে। সে সংজ্ঞা অনুসারে অল্প বিস্তর প্রতিসাম্য শতদল পদ্মে কিংবা তাজমহলে পরিলক্ষিত হয় সন্দেহ নেই, কিন্তু গহন অরণ্যকে, নিঃশব্দ অন্ধকার রাত্রির তারকাখচিত ছায়াপথ প্রজ্বলিত আকাশকে, অথবা মানব জীবনেরই মতো প্রকাশ বৈচিত্র্যবান ফরসাইট সাগাকে প্রতিসাম্যিক বলতে গেলে ওই নিরীহ শব্দের উপর বড় বেশি অত্যাচার করা হয়। তাছাড়া সৌন্দর্য আর প্রতিসাম্য যদি সমার্থবাচক হয়, তাহলে স্বীকার করতেই হবে যে একটি সযত্ন অঙ্কিত নিখুঁত বৃত্তের মূল্য মোনালিসার ছবির চেয়ে বহুগুণে বেশি। প্লটাইন্স বস্তুর সারল্যের মধ্যে তার সৌন্দর্যের সন্ধান পেয়েছিলেন বর্গ আয়তনের স্বল্পতায়। পক্ষান্তরে যারা সৌন্দর্যের অবস্থিতি দ্রষ্টার মনের মধ্যে নির্দেশ করতেন, প্রতিপক্ষের বিরুদ্ধে তাঁদের সম্বল ছিল একটি অব্যর্থ যুক্তি। সৌন্দর্য যদি বস্তুরই ধর্ম হয়, তাহলে সুন্দরের বিচারে এমন অসীম বৈষম্য দেখা যায় কেন? যে তাজমহলের শুভ্র সমুজ্জ্বল মূর্তি রবীন্দ্রনাথের কবি প্রতিভাকে উদ্ভাসিত করে দিয়েছিল, অল্ডোস হক্সলির বিশ্লেষণী দৃষ্টিতে তার স্থাপত্য শিল্পের অজস্র দোষে দুষ্ট। টলস্টয় শেক্সপিয়ারের বিপুল বিধাতৃতুল্য সৃষ্টির কোনোই মূল্য দিতে প্রস্তুত নন। চৈনিক বা রাজপুত দ্বিরায়তনিক চিত্রের সমাদর বিশেষজ্ঞের কাছে কম নয়, কিন্তু আমরা কজন তাতে রস পাই? বিচারের বৈপরীত্য প্রমাণ করছে যে তাজমহল স্বয়ং সুন্দর নয়, অসুন্দরও নয়। রবীন্দ্রনাথের মনে ওই বস্তুর সাক্ষাতে যে অনুভূতি জাগে সৌন্দর্য তার ধর্ম, এবং হক্সলির মনে যে ভাবের উদ্রেক হয় তাকেই অসুন্দর বলা সমীচীন। তাজমহল একই কালে সুন্দর এবং অসুন্দর হতে পারে না,
কিন্তু রবীন্দ্রনাথের অনুভূতি যদি সুন্দর হয় এবং হক্সলির অনুভূতি অসুন্দর, তাতে কোনো নৈয়ায়িক বিসংবাদ নেই। এই যুক্তির প্রামাণ্যতায় যারা বিশ্বাসী তারা হয়তো ভেবে দেখেননি যে এর সার্থকতা সৌন্দর্য গুণেই নিঃশেষ হয়ে যায় না। এর সাহায্যে বস্তুর সমস্ত গুণকে নির্বিশেষে মনোগত বলে প্রমাণ করে দেওয়া যায়। ম্যালেরিয়া জ্বরাক্রান্ত রোগী যখন শীতে কাঁপছে তখন হয়তো আপনি পাশে বসে ঘেমে অস্থির হচ্ছেন। অতএব কক্ষস্থ বায়ুমণ্ডল শীতলও নয়, উষ্ণ নয় ও দুটো বিশেষণ আপনাদের বিভিন্ন অনুভূতির ক্ষেত্রেই প্রযোজ্য। এই চিন্তাধারা অনুসরণ করে লক বস্তুর গুণসমূহকে দুই পর্যায়ে ভাগ করেন। প্রথম পর্যায়ের গুণ হল আকৃতি, অভেদ্যতা প্রভৃতি, বস্তুর নিজস্ব ও নিরপেক্ষ ধর্ম। দ্বিতীয় পর্যায়ের গুণ হল বর্ণ, গন্ধ, উষ্ণতা ইত্যাদি। এদের উৎপত্তি বিষয় ও বিষয়ের সংঘাতে, অবস্থিতি প্রত্যক্ষকারীর চৈতন্যে, বস্তু অর্থাৎ দ্রব্য নামক এক অজ্ঞাত ও অজ্ঞেয় ঐক্যসূত্রে গ্রথিত প্রথম পর্যায়ের গুণসমষ্টি। দ্বিতীয় পর্যায়ের গুণের অনুভূতি প্রত্যক্ষের মনে উদ্রেক করতে পারে মাত্র, তাদের সঙ্গে এর চেয়ে ঘনিষ্ঠতর কোনো সম্বন্ধ নেই তার। পদার্থবিদ্যা তার অধুনাতন ভীতিপ্রদ গাণিতিক উড়নাজালে জড়িত হওয়ার আগে পর্যন্ত মোটামুটি এই মতেরই সমর্থন করে এসেছে। এ যুক্তিধারার অব্যর্থ নৈয়ায়িক পর্যবসান যে বিশুদ্ধ বিজ্ঞানবাদে বরকলিকে সে সিদ্ধান্তে পৌঁছতে খুব বেশি বেগ পেতে হয়নি। একটি পয়সাকে সামনে থেকে দেখলে বৃত্তাকার দেখায়, পাশ থেকে বৃত্তাভাসিক, দূর থেকে বিন্দুবৎ। এর মধ্যে বৃত্তটাকে পয়সার নিজস্ব ধর্ম এবং অন্যগুলোকে মনোগত বলা অন্যায়, পক্ষপাত। নৈয়ায়িক সঙ্গতির দাবি মানলে স্বীকার করতে হবে যে আকৃতিও মনোগত, প্রত্যক্ষকারীর বেদনা মাত্র। তেমনি অভেদ্যতাও আমাদের তাজ ও গতিবেদনই প্রত্যক্ষের উপর নির্ভরশীল। যে যুক্তি প্রয়োগে লক দ্বিতীয় পর্যায়ের গুণগুলিকে মনোগত প্রমাণ করেছিলেন, অবিকল সেই যুক্তি প্রথম পর্যায়ের বেলাতেও কার্যকর। সুতরাং বস্তুর নিজস্ব কোনো গুণ আর অবশিষ্ট থাকে না, সমস্তই প্রত্যক্ষের চৈতন্যভুক্ত হয়ে পড়ে এবং এ অবস্থায় নির্গুণ কাজেই সম্পূর্ণ অজ্ঞেয় বস্তুর বাস্তবতায় বিশ্বাস ধার্মিক সুলভ গোড়ামি। এরপরে স্বপ্নে, কল্পনায়, প্রতিভাসে ও প্রত্যক্ষে তফাৎ করতে যাওয়া বিড়ম্বনা, এর সবগুলি এখন সমানভাবে মনোগত। এই অপ্রত্যাশিত অসহ্য সিদ্ধান্তে দর্শনশাস্ত্রে একটা সাড়া পড়ে গেল। কান্ট থেকে আরম্ভ করে আজ পর্যন্ত অনেক ছোট বড় দার্শনিককে এর খণ্ডনের চেষ্টায় প্রাণপাত করতে হয়েছে। উপরে উক্ত মত গ্রহণে জ্ঞানতান্ত্রিক ও বস্তুতান্ত্রিক উভয় দলই সমান পরাঙ্মুখ হলেও জ্ঞানতান্ত্রিক সে সমস্যার পাশ কাটিয়ে চলতেই অভ্যস্ত। গুণের প্রতীয়মান বৈষম্যের সঙ্গে তার জ্ঞান নিরপেক্ষতার সামঞ্জস্য বিধানে অধুনাতন বস্তুতান্ত্রিকদের গবেষণা সর্ববাদী স্বীকৃত না হলেও প্রণিধানযোগ্য। তারাও কিন্তু তৃতীয় পর্যায়ের গুণ অর্থাৎ সৌন্দর্য, শ্রেয়তা ও সত্যের অবস্থিতি নির্ণয় নিয়ে দিশেহারা হয়েছেন। সে যাই হোক, এ সংক্ষিপ্ত ইতিবৃত্তে যে কথাটা বর্তমান আলোচনায় প্রাসঙ্গিক সেটা এই যে কোনো ক্ষেত্রে দ্রষ্টার বিচারের বৈষম্য বিচার্য বিষয়ের মনোগত হবার অকাট্য প্রমাণ, এ কথা মতবাদ নির্বিশেষে কোনো দার্শনিকই আজ মানতে প্রস্তুত নন। সৌন্দর্যানুভূতির যে লক্ষণটা সবচাইতে সুবিদিত ও অপ্রতর্কিত সে হচ্ছে তার তন্ময়তা। সুন্দরের ধ্যানে অপরাপর সকল বিষয়ের অবগতি হতে মন আকুঞ্চিত হয়ে নিবিড় একাগ্রতায় অন্তঃপ্রবিষ্ট হয়। তার মধ্যে আমাদের চিত্তপটভূমিতে তারই চিত্র অপ্রতিহত একাধিপত্যে বিরাজ করে। অন্য সমস্ত তুলির আঁচড় মিলিয়ে যায় অচৈতন্যের ঘনান্ধকারে। একাধিপত্য কিন্তু বাস্তবতার পরিপন্থী, কারণ কান্টের দোহাই না পেরেও আজ আমরা নির্বিবাদ
উপরিবাদে বলতে পারি যে কোনো বস্তুর বাস্তবতার মানেই হচ্ছে অপরাপর সকল বস্তুর সঙ্গে তাকে কতকগুলো নিত্য সার্বভৌম নিয়মের সূত্রে গ্রথিত করা। এই নিয়ম সূত্র গ্রন্থনে যে বস্তু বাধা দেয়, যার ব্যবহারে ব্যত্যয় ঘটে, তাকেই আমরা বলি অলিক, অধ্যাস, অবাস্তব। যেমন রুজুর দর্শনে সর্পভ্রম, সে সর্প আপন জৈব ধর্ম পালন করে না, কাছে গেলে ফণা উদ্যত করে ছোবলাতে আসে না, তাড়া করলে বঙ্কিম গতিতে পালায় না, কাজেই তাকে আমরা বলি অবাস্তব। সুন্দর বস্তু আপনার অস্তিত্বের নিবিড়তায় সমগ্র চৈতন্যকে এমনভাবে আপ্লুত করে দেয় যে সেখানে আর কোনো কিছুর অবকাশ মাত্র থাকে না। সুতরাং অন্যান্য বস্তুর সঙ্গে তার সম্বন্ধ বন্ধনের কথাই ওঠে না। বাস্তব তাকে বলতে পারি না, যেহেতু বস্তুর সঙ্গে বস্তুর সম্বন্ধ তন্তজাল বুনে আমরা যে বাস্তব জগৎ রচনা করেছি সেখানে তার স্থান নেই। অবাস্তবও তাকে বলা চলে না, কারণ অবাস্তবতার মানেই নিয়মকে লঙ্ঘন করা, সম্বন্ধকে অস্বীকার করা। সম্বন্ধ যেখানে আরোপিত হয়নি, অবাস্তবতা সেখানে অর্থহীন। অতএব সুন্দর যে সে বাস্তব, অবাস্তব বহির্ভূত, বাস্তবতা অসম্পৃক্ত দর্শনের পরিভাষায় সদস্যত অবিলক্ষণ দৃষ্টান্তস্বরূপ ধরা যাক গোলাপ ফুলের কথা। সাধারণ দৃষ্টিতে যখন তাকে দেখি, সে পুষ্পপাত্রের সুবিন্যস্ত গৃহসজ্জার অঙ্গ, চিত্ত বিনোদনের উপাদান, অথবা সে উদ্যান বৃক্ষে বৃন্ত সংলগ্ন সজীব। মাটি থেকে আহরণ করছে খাদ্য, সূর্যালোক থেকে সঞ্চয় করছে শক্তি। সেই পুষ্পটি যখন সৌন্দর্য ধ্যানে প্রস্ফুটিত হয়, তখন বাইরের সঙ্গে তার সম্বন্ধ গেছে ঘুচে। সে আপনাতে আপনি সম্পূর্ণ। তখন তাকে বাস্তব বলবো কোন অধিকারে? এমন মনে করলে অন্যায় হবে যে গোলাপ ফুলের বর্ণ, গন্ধ, ওজন, আকৃতি বাস্তব, শুধু তার সৌন্দর্য নামধারী অলৌকিক গুণটাই বাস্তবতা অসম্পৃক্ত। ব্যবহারিক বা বৈজ্ঞানিক দৃষ্টিতে গোলাপের বাস্তবতা নিঃসন্দেহে, কিন্তু রূপদ্রষ্টার ধ্যান দৃষ্টিতে সমগ্র ফুলটাই বাস্তব সত্তার বৃন্তচ্যুত হয়ে খসে পড়ে কল্পনার শূন্য মার্গে। সুন্দরের এই বন্ধন মুক্তি ও অন্তরিক্ষ প্রয়াণ সাধনা ব্যতীত সম্ভব নয়। আমাদের চিত্ত আপন সহজাত প্রবৃত্তির তাড়নে সব কিছুকে কোনো না কোনো উপায় বাস্তবের জালে ফেলতে সর্বদা তৎপর। সে প্রবৃত্তি নিরোধ ও নিরালম্ব ধ্যানে সক্ষম যে তাকেই বলা যায় রূপদক্ষ। আরও অধিক ক্ষমতা চাই শিল্পীর, যে এই তপস্যালভ্য দৃষ্টিকে অভিব্যক্ত করতে পারে এমন শব্দ বিন্যাসে বা বর্ণসংস্থানে যার মারফতে রূপদক্ষতা বঞ্চিত সাধারণ মানুষও সুন্দরের ত্রিদীপ সীমানাতে অনায়াসে উপনীত হয়। সুন্দরকে নিরালম্ব ও স্বয়ংসম্পূর্ণ বলা মানে এই নয় যে তার জীবনের ইতিহাসের সভ্যতার ক্রমবিবর্তন ধারার কোনো যোগাযোগ নেই। সৌন্দর্য, তা সে প্রাকৃতি হোক আর শিল্পপ্রসূতই হোক, মানব মনের ক্রমবিকাশের সঙ্গে পা মিলিয়ে চলতে বাধ্য। তাতে জীবনের চিত্রল ছায়া পড়বেই। এ যুগের শিল্পীদের চিত্রকল্প ও মানুষ প্রতীক বিশ্লেষণ করে ফ্রয়েড তাতে অবলুপ্ত মিশরী সভ্যতার আভাস পেয়েছেন, সে কথার উল্লেখ করা এখানে নিষ্প্রয়োজন। জ্ঞানত অজ্ঞানত বর্তমান ও অতীত সমাজ পরিবেষ্টনীর সংস্পর্শে এড়িয়ে চলা আমাদের সাধ্যের বাইরে। এ সত্যের গুরুত্ব অতি বড় মূর্খ অস্বীকার করবে না, কিন্তু এ কথা ভুললেও অন্যায় হবে যে এই পরম সত্যটির অবগতি আমাদের শিল্প সমালোচনী এবং ইতিহাস সন্ধানী দৃষ্টিভঙ্গিতেই আবদ্ধ। যখন আমরা একাগ্র স্তিমিত চিত্তে সুন্দরের ধ্যানে নিমগ্ন, তখন জীবনের সমাজের বহিঃসংসারের কোনো অস্তিত্ব নেই। প্রকারান্তরে বলা যেতে পারে যে সমগ্র বিশ্বজগৎ তখন সেই সুন্দরের ধ্যানলব্ধ মূর্তিতে অন্তর্লীন হয়ে তাকে অপ্রতিদ্বন্দ্বিত সত্তা গৌরবে গরিয়ান করে তোলে। বাস্তব তথ্যের আছে বহিঃসঙ্গতের বিস্তৃত জাল, বাস্তব সম্পর্কবিহীন সুন্দরের আছে অন্তঃসঙ্গতির বিপুল ঐশ্বর্য। এই অন্তঃসঙ্গতিকে
আলেকজান্ডার সুন্দরের কেবল কল্পনামূর্তি নয়, তার যে প্রত্যক্ষগোচর বাস্তব ভিত্তি তারও বৈশিষ্ট্য জ্ঞান করেন। কিন্তু রূপদ্রষ্টার সৌন্দর্য স্বপ্নপ্রয়াণের যে পাথুরে ভূমিতে যাত্রারম্ভ, তার কি কোনো বৈশিষ্ট্য থাকে কিংবা থাকবার প্রয়োজন আছে? সে হতে পারে ফুল, পাখি, নারিকেল কুঞ্জের ছায়া, আর চোখের বাঁকা চাউনি, নির্বোধ শিশুর অহেতুক কান্না। এই অতি সাধারণ অকিঞ্চিতকর বাস্তবের টুকরোকে কল্পনার বৃহৎ পরিপ্রেক্ষিতে সংস্থিত করে সমগ্র জীবনের সমস্ত ইতিহাসের অভিজ্ঞতায় তাকে সমৃদ্ধ করে যে তপস্যালভ্য ধ্যানগম্য মূর্তি গঠন করা হয়, তার মধ্যেই আমরা পাই ঐক্য, সংগতি, অঙ্গপ্রত্যঙ্গের স্নিগ্ধ সমাবেশ। প্রশ্ন উঠতে পারে, মৃণাল বাহু সম্বন্ধে গানের কাব্যের চিত্রের ইয়ত্তা নেই, কিন্তু ড্রেন পাইপ শিল্পী মাত্রেই অবজ্ঞাভাজনের হেতু কি? এর হেতু মৃণাল বাহু ও ড্রেন পাইপের কোনো বস্তুগত পার্থক্যে খুঁজলে চলবে না। এর জন্য দায়ী আমাদের সুকুমার কলা পদ্ধতির যুগ যুগান্তর ব্যাপী প্রথা। বংশানুক্রমে আমরা প্রীতিকরের মর্মর বেদিতে সুন্দরের উপাসনা করে এসেছি। অপ্রীতিকরের মধ্যে রূপ সাধনা বিংশ শতাব্দীর নবধর্ম। এ ধর্মের ঐতিহ্য গড়ে উঠুক, এর প্রভাব শনিতে প্রবেশ করুক, এর মন্ত্র ধ্বনিত হোক দেশে দেশান্তরে। তখন যাচাই করবার সময় আসবে ড্রেন পাইপ আর ডাঁটা চচ্চড়ি কাব্যের বর্ণাশ্রমে সত্যিই অস্পৃশ্য কিনা। এতক্ষণ সৌন্দর্যের অন্তর্নিহিত সামঞ্জস্য ও অনন্যযোগিতার কথাই বলা হলো, কিন্তু তার সাতিক্রমের যে একটা দিক আছে সে কথাও আলোচনার যোগ্য। সত্য বটে, তার কল্পনা দৃষ্টির অখণ্ডতায় বহির্জগতের যাবতীয় ক্ষুদ্র বৃহৎ বস্তু সমারোহ অবলুপ্ত, কিন্তু দ্রষ্টা স্বয়ং তখন অবলুপ্তও নয়, সুন্দরের ব্যক্তিস্বরূপে বিলীনও নয়, বরং সেই মুহূর্তেই সে আপনার গভীরতম সত্তার নাগাল পায়। বলা যেতে পারে যে সুন্দরের অভিজ্ঞতায় বিষয় ও বিষয়ের সমস্ত বিভেদ, সমস্ত ব্যবধান ঘুচে যায়। রবীন্দ্রনাথের ভাষায় তাদের সাহিত্য অর্থাৎ সম্মিলন ঘটে। সেই সম্মিলনের ফলে এমন এক অভিনব অখণ্ড সত্তা জন্মলাভ করে, যার মধ্যে দ্রষ্টা ও দৃশ্যের খণ্ডিত অস্তিত্বের পরম পর্যবসান। আলেকজান্ডার মনে করেন যে সৌন্দর্যের অবস্থিতি বস্তুতেও নয়, মনেও নয়, তাদের এই সম্মিলিত সত্তাই সুন্দর উপাধির প্রকৃত অধিকারী। ক্রোচের সৌন্দর্য তত্ত্বের মর্মকথা উপলব্ধি ও অভিব্যক্তির অভিন্নতাতেও এই সম্মিলনের ইঙ্গিত রয়েছে। অভিব্যক্তির অর্থ তাঁর লেখায় যে খুব পরিস্ফুট হয়েছে তা বলা যায় না, তবে এটা নিশ্চিত যে অভিব্যক্তির মানে অন্যের কাছে প্রকাশ নয়। তার মতে অন্তঃপ্রকাশ ও বহির্প্রকাশের মধ্যে দুস্তর ব্যবধান ও দুটো সম্পূর্ণ অসমজাতি ক্রিয়া। প্রথমটা তত্ত্বগত এবং দ্বিতীয়টা ব্যবহারগত। অন্তঃপ্রকাশের সঙ্গেই অভিব্যক্তির তাদাত্ম্য বহির্প্রকাশকে তো তিনি সৌন্দর্য তত্ত্বের আলোচ্য প্রসঙ্গই মনে করেন না। অভিব্যক্তির অর্থ বিভ্রাট ঘটেছে অন্য দিক দিয়ে। এক স্থলে তিনি লিখেছেন যে যারা নিজেকে সমাদর বঞ্চিত গুণী মনে করে, ভাবে যে তাদেরও শেক্সপিয়ারের মতো উপলব্ধির গভীরতা ও ব্যাপ্তি আছে, কেবল টেকনিকের অভাবে তা অব্যক্ত ও অনাদৃত, তারা আত্মপ্রবঞ্চক। তারা জানে না যে তাদের উপলব্ধি অঙ্কুরিত হয়ে ওঠেনি। অপ্রকাশিত উপলব্ধি আকাশকুসুমের মতন অলিক, চতুষ্কোণ বৃত্তের মতন শতবিরুদ্ধ। এই প্রকাশের মূল্য অন্যের কাছে কি সে কথা অবান্তর। এর বাহন যে শব্দবর্ণ সংকলন, তারও সাধারণের প্রত্যক্ষ গোচর হবার কোনো দরকার নেই। অধিকাংশ ক্ষেত্রে তা কাল্পনিকই হয়ে থাকে, তবে কিছু একটা ফুটে ওঠা চাই, নইলে উপলব্ধির দাবি বৃথা। এখানে তো মনে হয় প্রকাশ করার অর্থ সুস্পষ্ট করা, সুনির্দিষ্ট করা। আবার অন্যত্র তিনি লিখেছেন যে সুন্দরের মধ্যে অভিব্যক্ত হচ্ছে রূপদ্রষ্টার অনুভূতি, তার অন্তরাত্মা। সেই উপলব্ধি সার্থক উপলব্ধি, প্রকাশ জ্যোতিষ্মান উপলব্ধি, যাতে সম্ভব হয়েছে বিষয় ও বিষয়ের সাযুজ্য, আত্মা ও অনাত্মের সেতুবন্ধন। মন যখন ব্যবধান লঙ্ঘন করে নিজেকে প্রকাশ করে বস্তুর মধ্যে, তখন তার অনাত্মীয় নিছক প্রাকৃতিক রূপকে মানসিকতার আস্তরণে
আবৃত করে তার সঙ্গে মিলনের পথ সহজ করে নেয়। রবীন্দ্রনাথের ভাষায় এই সাহিত্য সাধনাই সাহিত্যের তাৎপর্য। সৌন্দর্য উপলব্ধিতে বস্তু যেমন মনোগত হয়ে ওঠে, মনও তেমনি বস্তুগত হয়। তন্ময় হয় এ কথাটা অতি সুবিদিত ও সনাতন বলেই বোধহয় কবি উল্লেখ করা নিষ্প্রয়োজন মনে করেছেন। পূর্বেই বলা হয়েছে যে ক্রোচের কাছে উপলব্ধি ও অন্তঃপ্রকাশ অভিন্ন। এই অন্তঃপ্রকাশের মধ্যে টেকনিক অবর্তমান, সাধারণ মানুষও এতে বঞ্চিত নয়। তবে প্রকাশের গভীরতা ও ব্যাপকতার তারতম্য অবশ্য অনিবার্য। এ ক্ষমতা না থাকলে শুধু যে রস সৃষ্টি অসম্ভব তাই নয়, রস সম্ভোগও অসাধ্য। টেকনিকের আবশ্যকতা বহির্প্রকাশের বেলা, তার সাহায্যে শিল্পী আপন উপলব্ধিকে এমন সব সাধারণের প্রত্যক্ষগোচর বাস্তব সামগ্রীতে পরিণত করে যা দর্শক বা শ্রোতার মনে অনুরূপ উপলব্ধি জাগাতে সক্ষম। এই বাস্তব শিল্পী সামগ্রীকে সুন্দর বলতে ক্রোচে একান্তই অনিচ্ছুক। তার বিবেচনায় সৌন্দর্যের দাবি একমাত্র সেই ধ্যানমূর্তির শিল্পীর অন্তরাত্মা যার সঙ্গে সম্মিলিত এবং যাকে সে অন্যের মনে উদ্দীপ্ত করে তার আত্মপ্রকাশকে পূর্ণতর করে তোলে। শিল্প সামগ্রী পটের উপর পূর্ণ বিন্যাস, খোদাই করা মর্মর প্রস্তুর ধ্বনি তরঙ্গ, ছাপার অক্ষর, এ সমস্তই সেই উদ্দীপনার ভৌতিক উপকরণ মাত্র। যাকে বলি প্রকৃতির সুন্দর দৃশ্য, সেও তাই। চিত্র বা সঙ্গীত যে অর্থে উদ্দীপক, ছাপার অক্ষরে কবিতা সে অর্থে উদ্দীপক নয়। তাকে বরঞ্চ উদ্দীপকের উদ্দীপক বলা যেতে পারে। প্রথমত সে উদ্দীপ্ত করে শুধু ধ্বনিহিল্লোল ও চিত্রকল্প, পরে এদের উদ্দীপনায় পাঠকের মনে জাগে শিল্পীর উপলব্ধ ভাবরূপ। সে উপলব্ধি অবশ্য পাঠকেরই। তার সঙ্গে শিল্পীর উপলব্ধির কোনো রহস্য নিগুড় তাদাত্ম্য নেই, আছে অতিশয় পার্থিব অনুরূপ বা সাদৃশ্য মাত্র। কলিংউড অভিব্যক্তির এমনতর অন্তর্মুখী অর্থ করতে নারাজ। তাঁর কাছে সুন্দরের দোত্তনায় দৃশ্য দ্রষ্টা দুইয়েরই অতীত একটা বৃহত্তর সত্তার ইঙ্গিত নিহিত। সৌন্দর্যের একটি শতবিরুদ্ধতার কথা তিনি উল্লেখ করেছেন। সুন্দর বস্তু একদিকে বাস্তব বিশ্বের সঙ্গে অসম্পৃক্ত, তাঁর ভাষায় বিশুদ্ধ কল্পনা, অন্যদিকে সে দাবি করে উত্তর প্রপঞ্চ পরম সত্তারই অভিব্যক্তি। এই অভিব্যক্তি অনুভবগত, চিত্তগত নয়। কি অভিব্যক্ত হচ্ছে তার সুনির্দিষ্ট সম্যক বোধগম্য পরিচয় আমরা বঞ্চিত, কিন্তু কিছু একটা ইঙ্গিত যে সুন্দরকে অর্থ জ্যোতির্ময় করে তোলে রূপদ্রষ্টার মনে, তাতে সন্দেহের অবকাশ নেই। সে অনির্দিষ্ট ইঙ্গিতের অর্থ কী তা শিল্পী জানে না, জানতে চায়ও না। তাকে সুনির্দিষ্ট করবার সমস্যা দার্শনিকের, যে মনোবৃত্তির প্রণোদনায় কলিংউড অভিব্যক্তির এই বহিরাশ্রয়ী বিশাল অর্থ করেছেন। তার জন্য নিশ্চয়ই তিনি হেগেল প্রবর্তিত ব্রহ্মবাদের কাছে ঋণী। সে মতবাদীর সৌন্দর্যতত্ত্ব বেদমন্ত্রের মতো একটি সংক্ষিপ্ত অর্থঘন বাক্যে সর্বত্রই ধ্বনিত ও প্রতিধ্বনিত হয়ে থাকে। ইন্দ্রিয়গম্যের মধ্যে ইন্দ্রিয়াতীতের আবির্ভাব। কথাটা কিন্তু এতই ব্যাপক যে সমস্ত বিজ্ঞানকেও অনায়াসে এর পরিধির মধ্যে টেনে আনা যায়। নিউটন জীবনীর সেই সুবিখ্যাত যদিও কল্পনাপ্রসূত বৃত্তান্তের কথাই ধরা যাক। আপেল পতনে মাধ্যাকর্ষণ তত্ত্বের উদ্ঘাটন কি ইন্দ্রিয়গম্যের ভেতরে ইন্দ্রিয়াতীতের প্রকাশ নয়? অবশ্য বিজ্ঞানের ইন্দ্রিয়াতীতের প্রকৃতি আলাদা। সে হচ্ছে গাণিতিক সঙ্গতি, প্রতিষ্ঠিত সর্বজনীন তত্ত্ব শৃঙ্খলা, সমস্ত বিচ্ছিন্ন খণ্ডিত তথ্য যার মধ্যে দানা বেঁধেছে যুক্তির অটুট সূত্রে। আর্টের ইন্দ্রিয়াতীত কি? হেগেলবাদীরা বলবেন তাদের সেই ব্রহ্ম, যার শতাব্দীব্যাপী ব্যাখ্যার পরে আজও সন্দেহ দূর হয় না যে তার পরিগ্রহণে যুক্তির চেয়ে নিষ্ঠার প্রয়োজনীয়তাই অধিক। আস্তিককেও এর উত্তর দিকে দিশেহারা হতে হবে না। সকল সমস্যার চরম নিষ্পত্তি রূপে রয়েছেন তার ভগবান। রবীন্দ্রনাথ অনায়াসে লিখতে পেরেছিলেন, ফুলও আমাদের কাছে সেই প্রিয়তমের দূত হয়ে আসে। সংসারের সোনার লঙ্কায় রাজভোগের মধ্যে আমরা নির্বাসিত হয়ে আছি।
রাক্ষস আমাদের কেবলই বলছে আমি তোমার পতি, আমাকেই ভজন করো, কিন্তু সংসারের পাড়ের খবর নিয়ে আসে ওই ফুল। সে চুপি চুপি আমাদের কানে এসে বলে আমি এসেছি, আমাকে তিনি পাঠিয়েছেন, আমি সেই সুন্দরের দূত। কিন্তু যাঁরা ঈশ্বরবাদে আস্থা হারিয়েছেন, সেই সোনার লঙ্কাকেই সর্বস্ব জ্ঞান করেছেন, সৌন্দর্য ধ্যান স্তিমিত নয়নে কোনো কোনো নভপ্রান্তচারিণীর সুদূর ছায়াঞ্চল দেখবেন তাঁরা।